একটি কংগ্রাচুলেশনস লেটার পাঠিয়েছেন এবং সেই লেটারে তিনি উল্লেখ করেছেন এই নির্বাচনটি একটি হিস্টোরিক ইলেকশন হিসেবে, এবং সেটা আসলে নির্দেশ করে একটা ইউএস সাপোর্ট ফর দি বাংলাদেশের যে ডেমোক্রেটিক ট্রানজিশন হচ্ছে সেটা। তবে এর একই সাথে এটা কিন্তু শুধুমাত্র একটা নিছকই শুভেচ্ছা বা কংগ্রাচুলেশন জানানোর কোনো লেটার না। প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত ট্রানজ্যাকশনাল, যেটা আমরা জানি। সেই কারণে আমরা এটাও দেখলাম যে এই কংগ্রাচুলেটরি লেটারের মধ্যেই তিনি আরো অনেকগুলো খুবই ক্রিটিক্যাল এবং ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলেছেন। বাংলাদেশ এবং আমেরিকার যে বাইল্যাটারাল সম্পর্ক, সেগুলোর মধ্যে খুবই সিগনিফিকেন্ট কিছু মিলিটারি এবং কমার্শিয়াল বা ট্রেড রিলেটেড কথা তিনি এর মধ্যে কিন্তু বলে ফেলেছেন। প্রথমে যেটা আমার নজরে পড়লো সেটা হচ্ছে তিনি আসলে বলার চেষ্টা করছেন যে বাংলাদেশের সাথে আমেরিকার যে কিছু ডিফেন্স কোঅপারেশন রিলেটেড নেগোসিয়েশন বা অ্যাগ্রিমেন্টের কথা বেশ কয়েক বছর ধরে আলোচনায় ছিল, সেগুলোকে একটা ফর্মাল রূপ দেওয়া, অর্থাৎ পরিষ্কার করে বললে বাংলাদেশকে তাগাদা দেওয়া যে এই ডিফেন্স কোঅপারেশন অ্যাগ্রিমেন্টগুলো তোমরা সাইন করে ফেলো। তো এটা একটা খুব সিগনিফিক্যান্ট ঘটনা। এরপরে তিনি যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে বাংলাদেশের মিলিটারি আমেরিকার কাছ থেকে অত্যাধুনিক অস্ত্রগুলো কিনে খুব উপকৃত হতে পারে। এটার অর্থও কিন্তু একদম পরিষ্কার। তিনি আসলে বলতে চেয়েছেন যে তোমাদের উচিত, বাংলাদেশের উচিত আমেরিকার কাছ থেকে আরো বেশি অস্ত্র কেনা, রাদার দেন চায়নার কাছ থেকে কেনা। যেটা কিছুদিন মাত্র আগে আমরা দেখলাম যে আমেরিকার যে অ্যাম্বাসেডর ঢাকায়, তিনি কিন্তু একই ধরনের কথা বলেছিলেন যে বাংলাদেশকে একটা চাইনিজ বিকল্প অস্ত্র দেওয়ার ইচ্ছা আমেরিকার আছে। সো সেদিক থেকে দেখলে, এবং এই লেটারের মধ্যেও প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে খুব সুস্পষ্টভাবে দ্ব্যর্থহীনভাবে নতুন নিযুক্ত অ্যাম্বাসেডরের নাম উল্লেখ করে বলেছেন যে তিনি আমার সম্পূর্ণ সাপোর্ট রাখেন, সেটা কিন্তু ওই দিকেই ইঙ্গিত করে। এরপরে আরেকটা খুব সিগনিফিকেন্ট বিষয় এই চিঠির মধ্যে আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশকে একরকমের রিকোয়েস্ট করা হয়েছে যে বাংলাদেশ যেন আমেরিকার যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি সেটায় খুব শক্তভাবে বা জোরালোভাবে কোঅপারেট করে। তো আগের অ্যাডমিনিস্ট্রেশনগুলো সাধারণত এই ধরনের ক্ষেত্রে বলতো যে কেন আমরা ইউএস ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে পার্টিসিপেট করব, যাতে আমরা চায়না ঠেকাতে পারি, অথবা চাইনিজ যে অথরিটেরিয়ান মডেল সেটাকে ঠিকই আমরা একটা গণতান্ত্রিক সম্প্রসারণ বা ডিফিউশনের দিকে আমরা যেতে পারি। এই চিঠিতে কিন্তু এইসবের কোনো বালাই নেই। আপনারা জানেন যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে এই ধরনের নীতিগত বা লিবারাল আইডিয়াগুলোর খুব একটা দাম নেই। বরং সেখানে যেটা বলা হলো যে এটার মধ্য দিয়ে বাংলাদেশ একটা স্ট্রঙ্গার এবং মোর প্রসপ্যারাস নেশন হতে পারে। তো আমরা যদি দেখি যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বলতে আসলে আমেরিকা কি বোঝায়, তাহলে আমরা দেখব যে এর মধ্যে একটা অন্যতম দিক হচ্ছে অ্যাগ্রাসন বা হামলা ঠেকানো। সেখানে আসলে চায়নাকে ইঙ্গিত করা হয়েছে, এবং এই যে ট্রেড রাউটগুলো আছে এখানে, সেখানে ন্যাভিগেশনের যে স্বাধীনতা সেটা রক্ষা করা, রেজিলিয়েন্ট সাপ্লাই চেইন গঠন করা এবং ইকোনমিক সম্পর্কগুলো অক্ষুণ্ণ রাখা, এবং সর্বোপরি ছোট দেশগুলোর সার্বভৌমত্ব রক্ষা করার একটা সুস্পষ্ট মেসেজ এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির মধ্যে আছে। সো এদিক থেকে দেখলে আমাদের কিন্তু অনেকগুলো কথা থেকে যায়, আমি পরে ব্যাখ্যা করছি। সো ওভারঅল ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশকে পার্টিসিপেট করার জন্য, জোরালোভাবে পার্টিসিপেট করার জন্য একটা তাগাদা এই চিঠির মধ্যে আছে। এরপরে আমার চোখে পড়লো যে ট্রেড নিয়ে তিনি যে ইঙ্গিতটা দিয়েছেন সেটা আসলে নির্দেশ করে যে বেসিক্যালি ইউনুস অ্যাডমিনিস্ট্রেশনের সময় যে রেসিপ্রোকাল ট্যারিফ এবং ট্রেডের যে অ্যাগ্রিমেন্টটা হয়েছে সেটা যেন সর্বতোভাবে মেনে চলা হয়, একরকমের রেজিম কন্টিনিউটি যেন থাকে। এবং এই সমস্ত কিছু যদি বাংলাদেশ ভালোভাবে মেনে চলে তাহলে বাংলাদেশ কি পাবে সেটার একটা ইঙ্গিত এখানে আছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছে যে এর মধ্য দিয়ে বাংলাদেশ এবং আমেরিকার সম্পর্ক এমন সুউচ্চ পর্যায়ে পৌঁছানো সম্ভব যেটা ইতোপূর্বে আগে কখনো হয়নি। এটার একটা ইঙ্গিত হতে পারে। মেসেজটা টুইট করেছিলেন সেটার মতোই এখানে একই কথাগুলোই এসেছে, সেটা হচ্ছে প্রসপারিটি এবং সিকিউরিটি, অর্থাৎ ইকোনমিক টাই এবং মিলিটারি টাই, এই দুইটা যদি বাংলাদেশ রক্ষা করে চলে তাহলে আমেরিকার সাথে বেশ কিছু জিনিস ফায়দা উসুল করা যাবে বলে আমার মনে হয়। এবং আমার যেটা ব্যক্তিগত বিশ্বাস সেটা হচ্ছে যে বাংলাদেশের উচিত এই ধরনের ক্ষেত্রে এই সম্পর্কগুলোকে লেভারেজ করা। ফর এক্সাম্পল, বাংলাদেশ চেয়ে বসতে পারে যে আমেরিকার কথা যদি আমরা শুনি তাহলে আমেরিকা আমাদেরকে সিকিউরিটি গ্যারান্টি দিবে কিনা। সবচেয়ে বড় গ্যারান্টি হচ্ছে ফর্মাল ডিফেন্স প্যাক্ট, সেটা যদি নাও হয় আমরা চাইতেই পারি যে
মেজর নন নেটো অ্যালাই স্ট্যাটাস আমাদেরকে দেবে কিনা আমেরিকা, ফর এক্সাম্পল। কারণ ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির একটা গুরুত্বপূর্ণ পিলার হচ্ছে সভরেন্টি অফ স্মলার স্টেটসকে রক্ষা করা, অর্থাৎ ছোট দেশগুলোর সার্বভৌমত্ব রক্ষা করা। এখন এটা তো শুধু চায়নার ক্ষেত্রে বললে হবে না, আমাদের সার্বভৌমত্ব যদি কোনো রকমের ঝুঁকির সম্মুখীন হয়, সে যেখান থেকেই হোক, সেক্ষেত্রে আমেরিকা আমাদেরকে এই সিকিউরিটি গ্যারান্টি দেবে কিনা। এবং আমরা যদি মেজর নন নেটো অ্যালাই হতে পারি আমেরিকার, তাহলে আমরা আমেরিকার যে ডিফেন্স টেকনোলজি সেটার একটা প্রায়োরিটি অ্যাক্সেস পাবো। সো আমরা একটা স্ট্র্যাটেজিক এজ পাবো আমাদের কম্পিটিটরদের তুলনায়। আমরা জয়েন্ট ট্রেনিং এবং লজিস্টিক্স কোঅপারেশন পাবো। আমরা ডিফেন্স ফাইন্যান্সিং অ্যাডভান্টেজও পাবো, অর্থাৎ ওদের সাথে কোনো ডিল হলে আমরা সেটার ফাইন্যান্সিং অপরচুনিটিস পাবো। এছাড়া আমরা অবশ্যই এই ব্যাপারগুলোকে লেভারেজ করতে পারি আমাদের গার্মেন্টস রিলেটেড যে চুক্তি হলো, বিশেষ করে ওদের তুলা ব্যবহার করলে বাংলাদেশ জিরো ট্যারিফ পাবে, সেটা যেন সর্ব অবস্থায় অক্ষুণ্ণ থাকে সেটা। এবং বিশেষত আমাদের যে রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের বিষয়টা ঝুলে আছে, সেটা নিয়ে আমরা অবশ্যই আমেরিকার সাথে এই ব্যাপারটা এই উপরে উল্লেখ, মানে এর আগে আমরা যে আলোচনাটা করলাম, সেই সমস্ত বিষয়কে লেভারেজ করতে পারি রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের জন্য। এবং সেখানে কিন্তু নানা রকম অপরচুনিটির কথা আমরা আগেও শুনেছি। বিশেষ করে আমরা যে ডিফেন্স কোঅপারেশন এগ্রিমেন্টের কথা এই চিঠির মধ্যে দেখেছি ফর্মালাইজ করার দিকে তাগিদ দেওয়া হয়েছে, তার মধ্যে কিন্তু একটা আছে হচ্ছে যে আরাকানে হিউম্যানিটেরিয়ান করিডোর। সো সেটা যদি হয় এবং সেটা যদি আমাদের একটা ন্যাশনাল কনসেনসাসের মধ্য দিয়ে হয়, যেমনটা প্রধানমন্ত্রী তারেক রহমান তার ম্যানিফেস্টোতে উল্লেখ করেছিলেন যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল তিনি গঠন করবেন, একটা প্রতিশ্রুতি তার, সেটা যদি আক্ষরিক অর্থে একটা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল হয়, যেখানে নানান মত পথের বিরোধী মত পথের একটা ঐক্যমত্য এখানে অ্যাচিভড হবে এবং আমাদের সিভিল মিলিটারি দুই ধরনের রিপ্রেজেন্টেশন সেখানে থাকবে, সেটা আন্ডারে কিন্তু আমরা আরো অনেক কিছু করতে পারি। আমরা পাওয়ার প্রজেক্ট করতে পারি আমাদের সীমানার বাইরে, আমরা সার্ভেলেন্সের কাজ করতে পারি আমাদের সীমানার বাইরে, আমরা ফরওয়ার্ড বেস পর্যন্ত তৈরি করতে পারি। এবং এগুলো করলে আমাদের যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এখন ওই পূর্ব দিকের যে সংকটপূর্ণ বর্ডার, অর্থাৎ আরাকানের সাথে যে বর্ডার, সেখানে কিন্তু একটা ক্রাইসিস আমাদের একদম ঘাড়ের উপরে ঝুলছে। আরাকান আর্মি যখন তখন আমাদের দেশে ঢুকে পড়ছে, আমাদের মাঝি বা জেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে, আমাদের দেশে ঢুকে তাদের ইনসাইনিয়া সহ তারা বিভিন্ন রকমের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে। সো আমরা কিন্তু এই নাফ নদীর ওই পারে বর্ডারটাকে একদম সিল করে দিতে পারি যদি আমরা এইটাকে প্রপারলি একটা লেভারেজ করতে পারি। কারণ আমরা এখানে জিওগ্রাফিক্যালি ইনডিসপেন্সেবল, আমাদের ছাড়া এখানে কোনো সলিউশন সম্ভব না। সুতরাং আমি মনে করি এই সমস্ত বিষয়কে স্মার্টলি ডিল করে ঢাকা আসলে একটা রিজিওনাল লিডার এবং নেগোসিয়েটর হিসেবে এমার্জ করতে পারে এই সম্ভাবনাগুলোকে, এই ঝুঁকি বা সম্ভাবনা যাই বলি সবগুলোকে স্মার্টলি ডিল করে কাজে লাগানোর মধ্য দিয়ে, এবং এর মধ্য দিয়ে আমরা আমাদের সার্ভাইভাল নিশ্চিত করতে পারি এবং পাওয়ার ম্যাক্সিমাইজ করতে পারি, এবং আমাদের যে সমস্ত নিরাপত্তা এনভায়রনমেন্টের যে সমস্ত ঝুঁকি আছে সেগুলো কিন্তু আমরা সম্ভাবনায় পরিণত করতে পারি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।